সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন সাতমুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির নতুন বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডিপ স্টেটের টার্গেটে শেখ হাসিনা, চাঞ্চল্যকর মার্কিন প্রস্তাব নিয়ে বিস্ফোরক ড শাম্মী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তেল বিদ্যুৎ সংকটে কৃষি, বিএনপি এই ব্যর্থ নীতির দায় এড়াবে কিভাবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি, বাংলাদেশের কাঁধে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রের জন্য মাত্র ৬। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই বাংলাদেশের বিদেশমন্ত্রীর হুঙ্কার, পুশ ইন হলে জবাব দেব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশের আহ্বান ৩০ মার্কিন আইন প্রণেতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশদ্রোহীদের সম্পদ জব্দ করল ইরান, পুনর্গঠনে ব্যবহারের ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগের ভিডিওটি ভালো লাগলে এবং হাসিনা দিল্লিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কি কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা, সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আওয়ামী লীগারের জন্ম ১৯৮৩-এর ২৬শে জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎ মা হাসিনা মহিউদ্দিন। মহিবুল হাসান চৌধুরী নওফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অব ল থেকে স্নাতকোত্তর। পরে লিঙ্কনস ইনের ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দি ইউনিভার্সিটি অব ল থেকে আইন, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছে। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। জুনাইদ আহমেদ পলককে নিয়েও কম আলোচনা হচ্ছে না। তার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়।
তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তবে আওয়ামী লীগের মতো একটি দলের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নির্ভর হলেই হয় না, মাঠ পর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি এখন জেলে, কবে জামিন পাবেন তা কেউ জানে না। আলোচনা হচ্ছে মোহাম্মদ আরাফাতকে নিয়েও। তার শক্তি মূলত বুদ্ধিভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তারও আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। হাসিনা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। মাঝ পর্যায়ের রাজনীতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারবেন সেটা স্পষ্ট নয়। দলের অভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি দক্ষতার সঙ্গে তার দফতর সম্পাদক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দলের মেকানিজম নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু পরিচিতি শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ। নাহিম রজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নিজেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। নাম শোনা যাচ্ছে শাহরিয়ার আলমের। তিনি একজন দক্ষ আমলা। কূটনৈতিক স্তরে তার বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, ভালো বৈশ্বিক যোগাযোগ রয়েছে। তবে তৃণমূল স্তরে যোগাযোগ বেশ দুর্বল। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবছর যে সূচক প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম, গত বছরের চেয়ে ৩ ধাপ পেছানো। এবার বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতিকে খুবই গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে একটু ভাবুন, ১৫২। এর মানে পৃথিবীর মাত্র ২৮টি দেশে সাংবাদিকতার পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ। আর এই সরকার এবং এই সরকারের বশংবদ গণমাধ্যমের একটা অংশ এটাকে সাফল্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই হল বিএনপির নতুন বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা নিয়ে কথা না বললেই নয়। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে সাধারণ মানুষের ব্যাপক বয়কটের মধ্যে নিজেদের মধ্যে একটা পাতানো খেলা খেলে যারা ক্ষমতায় বসেছে তারাই এখন দেশের গণমাধ্যমের অভিভাবক সেজে বসে আছে। একটা দল যার জন্ম সেনাবাহিনীতে, যার প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করেছিলেন, সেই দল এখন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলছে। এই স্ববিরোধিতাটা দেখতে পাওয়ার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নেই। আরএসএফ বলছে রাজনৈতিক প্রেক্ষাপট সূচকে বাংলাদেশের স্কোর ব্যাপকভাবে কমে গেছে, অর্থাৎ সাংবাদিকতার স্বায়ত্তশাসনে রাজনৈতিক সমর্থন নেই, রাষ্ট্রীয় চাপ আছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এটা নতুন কিছু না। বিএনপির ইতিহাসে গণমাধ্যমের সাথে সম্পর্কটা কখনোই স্বস্তির ছিল না। যারা প্রশ্ন করে, যারা আর গণমাধ্যমের নিজের দিকটার কথা বললে সেটা আরও বিরক্তিকর। বিএনপির শাসনামলে যে পরিমাণ গুজব, মিথ্যা তথ্য আর পক্ষপাতিত্বদুষ্ট সমবাদ পরিবেশিত হচ্ছে তাতে ১৫২তম স্থানটা আসলে অবাক করার মতো কিছু না। একটা বড় অংশের গণমাধ্যম এখন সংবাদ পরিবেশন করছে না, করছে দলীয় প্রচারণা। সত্য আর মিথ্যার ফারাক যেখানে ঘুচে গেছে সেখানে গণমাধ্যমের স্বাধীনতার সূচক কমবে না তো বাড়বে নাকি? নেপাল আমাদের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে, ভুটান ২ ধাপ, শ্রীলঙ্কা ১৮ ধাপ। যে দেশগুলোকে আমরা একসময় অবজ্ঞার চোখে দেখতাম তারা এখন গণমাধ্যমের স্বাধীনতায় আমাদের অনেক পেছনে ফেলে চলে গেছে। আর আমরা পড়ে আছি পাকিস্তানের ঠিক ৫ ধাপ উপরে। পাকিস্তান, যে দেশের রাজনৈতিক কাঠামো, সামরিক হস্তক্ষেপ আর গণমাধ্যমের দুরবস্থা নিয়ে দশকের পর দশক ধরে উদ্বেগ প্রকাশিত হয়েছে, সেই পাকিস্তানের মাত্র ৫ ধাপ উপরে থাকাটাকে যারা এগিয়ে থাকা বলে মনে করছে তাদের বিচার বুদ্ধি নিয়ে সত্যিই প্রশ্ন জাগে। আরএসএফ জানাচ্ছে ২৫ বছরের মধ্যে এবারই প্রথম বৈশ্বিক গড় স্কোর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। পৃথিবীর অর্ধেকের বেশি দেশ এখন কঠিন বা খুবই গুরুতর শ্রেণীতে। ২০০২ সালে যেসব দেশে গণমাধ্যমের পরিস্থিতি ভালো ছিল সেই দেশগুলোয় বিশ্বের ২০% মানুষ থাকত। এখন সেটা নেমে এসেছে মাত্র ১%। বৈশ্বিক এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে মানে দেশের ভেতরের সমস্যাটা আলাদা এবং সেটা নিজেদের তৈরি। যে সরকার গণমাধ্যমকে নিজের মুখপাত্র বানাতে চায়, যে সরকার সাংবাদিকের কলম বা ক্যামেরার দিকে সন্দেহের চোখে তাকায়, সেই সরকারের অধীনে গণমাধ্যম স্বাধীনতার সূচক উপরে যাওয়ার কথা না, যাচ্ছেও না। আর ১৫২তম স্থানকে অর্জন বলে চালিয়ে দেওয়ার এই চেষ্টাটা ঠিক ততটাই হাস্যকর যতটা রাজনীতিতে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড শাম্মী আহমেদের একটি সাম্প্রতিক ভিডিও বার্তা দেশের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার দাবি অনুযায়ী খোদ মার্কিন রাষ্ট্রদূত তাকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনাকে সরিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ বা পুনর্গঠিত দল তৈরি করতে। ড শাম্মী স্পষ্ট জানিয়ে দেন যে গঠনতান্ত্রিক কাউন্সিল ছাড়া দলীয় নেতৃত্বে এমন পরিবর্তন অসম্ভব। আন্তর্জাতিক ডিপ স্টেট বা ছায়া সরকারগুলো প্রায়ই জাতীয়তাবাদী এবং শক্তিশালী জনভিত্তিসম্পন্ন নেতাদের সরিয়ে তাদের অনুগত দুর্বল নেতৃত্ব বসানোর চেষ্টা করে। ড শাম্মীর বক্তব্যে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে, যেখানে একটি সুসংগঠিত দলকে নেতৃত্ব শূন্য করে তাকে কয়েকটি উপদলে বিভক্ত করাই হল প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে মাইনাস করার এই প্রস্তাব আসলে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি সুগভীর চেষ্টা। বর্তমানে প্রতিকূল পরিস্থিতির কারণে বিদেশি কূটনীতিকরা প্রকাশ্যে আওয়ামী লীগের সাথে বসতে ইতস্তত বোধ করলেও পর্দার আড়ালে যোগাযোগ থেমে নেই। ড শাম্মী আহমেদ স্পষ্ট করেছেন যে ব্রিটিশ হাইকমিশন সহ পশ্চিমা দেশগুলোর সাথে নিয়মিত আনঅফিসিয়াল যোগাযোগ রাখা হচ্ছে এবং সেই আলোচনার নির্যাস সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং তৃণমূলের শক্তির বিপরীতে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র কতটুকু সফল হবে সেটিই এখন দেখার বিষয়। কৃষকের ন্যায্য চাহিদা পূরণে দেরি হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। চারিদিকে জ্বালানি এবং সার ঘাটতি দেখে গ্রামের সাধারণ কৃষক এখন প্রতিবাদমুখী। কৃষকের তেল বিদ্যুৎ দাও, কৃষক বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই দাবিতে ঝিনাইদহে মানবদণ্ড অনুষ্ঠিত হয়েছে। সেচের জন্য নিরবিচ্ছিন্ন তেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় কৃষক সমাজ। একদিকে যেমন সারা দেশে তেল সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে নেই বিদ্যুৎ, আবার আছে সার সংকট। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে কৃষকদের উপর নেমে এসেছে চরম নির্যাতন। একসময় বিএনপি সরকার বিদ্যুতের জন্য মানুষ হত্যা করেছে, সারের জন্য কৃষক হত্যা করেছে। আবারও বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি সরকার। কৃষি উৎপাদনের মরশুমে সেচ ব্যবস্থায় বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে ফসলের ওপর। এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। কৃষকের ন্যায্য চাহিদা উপেক্ষিত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে ARTতে বড় ধরনের একতরফা বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ৩২ পৃষ্ঠার এই চুক্তিতে যেখানে বাংলাদেশকে ১৩১টি শর্ত পালনের আইনি বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের জন্য এমন বাধ্যবাধকতা রাখা হয়েছে মাত্র ৬টি। চুক্তির ভাষায় ইংরেজি শ্যাল শব্দটি দিয়ে বাধ্যতামূলক বিষয় বোঝানো হয় এবং এই শব্দটির প্রয়োগ বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশের জন্য তা অত্যন্ত কঠোর। বিপরীতে উইল শব্দটি দিয়ে ইচ্ছাধীন বিষয় বোঝানো হয়, যা চুক্তিতে খুবই সীমিত আকারে ব্যবহার করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি নিয়ে বর্তমানে রাজনৈতিক দল ও অর্থনীতিবিদদের মাঝে তীব্র সমালোচনা চলছে এবং সংসদে এটি বাতিলের দাবিও উঠেছে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হল মার্কিন পণ্যের ওপর নির্ধারিত শুল্কায়ন এবং কোটা সুবিধা প্রদান। বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে যে আমদানির ক্ষেত্রে কোনো অতিরিক্ত লাইসেন্স বা মান যাচাইয়ের নামে বাণিজ্য বাধাগ্রস্ত করা হবে না। মার্কিন কৃষিপণ্যের জন্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে। স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত যে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা বিজ্ঞানভিত্তিক হতে হবে এবং তা যাতে মার্কিন পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা না কমায় তা নিশ্চিত করতে হবে। মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশকে অত্যন্ত কঠোর ভূমিকা পালনের শর্ত দেওয়া হয়েছে। অনলাইন ও সীমান্ত উভয় ক্ষেত্রেই কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘন ঠেকাতে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নিতে বাংলাদেশ বাধ্য থাকবে। সেবা খাতের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানগুলো যাতে দেশীয় প্রতিষ্ঠানের সমান সুবিধা পায় তার নিশ্চয়তা দিতে হবে। এছাড়া শ্রম আইনে শিশুশ্রম বা জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি কোনো পণ্য আমদানি না করার অঙ্গীকার রয়েছে এই চুক্তিতে।
যুক্তরাষ্ট্র যদি নিজ দেশের শ্রমিক রক্ষায় কোনো সীমান্ত আইন করে বা রপ্তানিকারকদের কর ছাড় দেয়, বাংলাদেশ তার বিরোধিতা করতে পারবে না। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থাতেও এই বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর ওপর বৈষম্যমূলক কোনো কর আরোপ করা যাবে না। ব্যবসায়িক প্রয়োজনে নিরবিচ্ছিন্ন ডেটা আদান-প্রদান নিশ্চিত করা এবং সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার শর্ত এতে অন্তর্ভুক্ত। বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সাথে চুক্তি করে এবং তাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তবে তারা এই চুক্তি বাতিল করতে পারবে। চুক্তি বাতিল হলে আগের উচ্চ শুল্ক হার পুনরায় কার্যকর করার ক্ষমতাও সংরক্ষণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়িক শর্ত হিসেবে সোর্স কোড বা গোপন প্রযুক্তি দিতে বাধ্য করা যাবে না। তবে বিশেষ তদন্ত বা আদালতের প্রয়োজনে এসব তথ্য চাওয়া হলে তার কঠোর গোপনীয়তা বজায় রাখার শর্ত। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়নের বিরুদ্ধে সুর চড়াল ঢাকা। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, পুশ ইন হলে জবাব দেবে ঢাকা, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। মঙ্গলবার ঢাকায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তার কাছে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে তিনি পুশ ইন প্রসঙ্গ টেনে আনেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভারতের একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এক্ষেত্রে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভারত পুশ ইন বা ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ। গত মাসের মাঝামাঝি নাগাদ একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশিদের পুশ ইন করার বিষয়টি খোলসা করেন। তিনি বলেন, চিহ্নিত বাংলাদেশিদের বিএসএফ কিছুদিন নিজেদের হেফাজতে রেখে সময় সুযোগ মতো তাদের ঠেলে সেই দেশে পাঠিয়ে দিয়ে থাকে। অসমের মুখ্যমন্ত্রী এমন কথাও বলেন, অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজ অব্যাহত রাখতেই তিনি চান না বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক হোক। তার বক্তব্য, সুসম্পর্ক হলে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ থমকে যেতে পারে। তাৎপর্যপূর্ণ হল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের বিদেশমন্ত্রী শুভেচ্ছা জানানোর পরিবর্তে খানিকটা আক্রমণাত্মক ভঙ্গিতে পুশ ইন প্রসঙ্গ টেনে এনে দুদেশের সম্পর্ক ভালো করার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন বলে অনেকেই মনে করছেন, একজন পেশাদার কূটনীতি হিসেবে খলিলুর রহমানের উচিত হয়নি পশ্চিমবঙ্গের ভাবী সরকার সম্পর্কে আগাম আশঙ্কা প্রকাশ করা। গত মাসেই তিনি ভারত সফরে এসেছিলেন। সেই সময় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্ককে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার প্রয়াসের কথা ব্যক্ত করেন তারেক রহমানের সরকারের বিদেশমন্ত্রী খলিলুর। কিন্তু মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় নিয়ে তার বক্তব্যের মধ্যে সংশয়, সন্দেহ, উৎকণ্ঠা প্রকাশ পায় বলে ওয়াকিবহল মহল মনে করছে। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে বিএনপি নেতৃত্ব এখনও পর্যন্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেয়নি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ তো দেখি না। সম্পর্কটা হচ্ছে পারস্পরিক। যদি সম্পর্ক এককেন্দ্রিক হয়, যেটা খবর। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খানের বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। ভারতের কেন্দ্রীয় সরকার এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান করতে পারেনি বলে শোনা গিয়েছে। তাদের সেই বাধা দূর হয়েছে। এখন কেন্দ্রে ও রাজ্যে একই সরকার। বাংলাদেশের বিদেশমন্ত্রী মঙ্গলবার চীন সফরে গিয়েছেন। দিন কয়েক আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির এক প্রতিনিধি দল বেইজিং সফর করে এসেছে। সেই সফরে বিএনপি নেতৃত্ব তিস্তা মহাসেচ পরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা চেয়েছে। মঙ্গলবার খলিলুর রহমানও চীন সফরে যাচ্ছেন। এই সফর নিয়ে তিনি বলেন, চীনে তিনিও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তিস্তা মহাসেচ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার ওই প্রকল্প চীনকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়। চীনের তরফে এই ব্যাপারে তুমুল আগ্রহ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় করা মামলায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে বুধবার ভোর রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপন ৩৯ এবং মোহাম্মদ রাকিব ২৪। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম শেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহমেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় তৌকির সহ কয়েকজন মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে নিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে তার পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আহসানুজ্জামান আরও জানান, প্রধান আসামি তৌকির আহমেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। যুক্তরাষ্ট্রের ৩০ জন ডেমোক্র্যাট আইন প্রণেতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। টেক্সাসের কংগ্রেসম্যান হুয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে পাঠানো একটি চিঠিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতি নন প্রলিফারেশন তৈরি করা সম্ভব নয় যদি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি নীরবতা বজায় রাখা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বা সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নীতি নির্ধারণ করতে হলে চলমান সংঘাতে জড়িত একটি গুরুত্বপূর্ণ পক্ষের পারমাণবিক অস্ত্র সক্ষমতা সম্পর্কে অস্বচ্ছতা রাখা যৌক্তিক নয়। আইন প্রণেতারা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্যান্য দেশকে পারমাণবিক স্বচ্ছতার মানদণ্ডে বিচার করে, ইসরায়েলের ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করা উচিত। বর্তমানে ইসরায়েল তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার বা অস্বীকার করে না। একইভাবে হোয়াইট হাউসও দীর্ঘদিন ধরে এ বিষয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেন, কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব হল মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি এবং প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানা। কিন্তু তারা মনে করেন এ ধরনের তথ্য তাদের দেওয়া হয়নি। চিঠিতে তারা ইসরায়েলের সম্ভাব্য ওয়ারহেড সংখ্যা, উৎক্ষেপণ ব্যবস্থা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা, ডিমোনা স্থাপনায় কী উৎপাদিত হয় এবং ইসরায়েলের মাসরিক নীতিমালা এবং রেড লাইন সম্পর্কে যুক্তরাষ্ট্র কী জানে এসব তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে খোলাখুলি স্বীকার করে। তাই ইসরায়েলের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা থাকা উচিত বলে তারা মনে করেন। ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত ৪০ জনের সম্পদ জব্দ করেছে দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটি জানায়, জব্দ করা সম্পদগুলো শত্রুপক্ষের সহযোগী নেটওয়ার্কের প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন ছিল। এই সম্পদ এখন যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত সম্পদের অর্থ হাসপাতাল, বৈজ্ঞানিক কেন্দ্র, স্কুল, গবেষণা প্রতিষ্ঠান এবং জনসেবামূলক অবকাঠামো পুনর্নির্মাণে অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ একদিকে যেমন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের বার্তা দিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক বা মেমোর্যান্ডাম চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যস্থতায় জড়িত একটি পাকিস্তানি সূত্র। সূত্রটির দাবি, প্রস্তাবিত এই চুক্তিটি একটি এক পাতার নথি হলেও এতে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংঘাত শুরুর পর থেকে এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের সমঝোতা উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, সম্ভাব্য এই চুক্তিতে থাকতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা কমানোর উদ্যোগ, আগামী সপ্তাহগুলিতে আরও বিস্তৃত আলোচনার কাঠামো নির্ধারণ। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন ও আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে দেশটি নীরবে কাজ করে যাচ্ছে। তবে এখনও কিছু জটিলতা রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচির সময়সীমা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবুও সাম্প্রতিক অগ্রগতি এবং কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের সংঘাতের অবসান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনাময়।